দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। 100 কোটির বেনামি সম্পত্তির টিকিট না পেয়ে তৃণমূল ছেড়েছিলেন, দেবরাজের দ্রুত উত্থানের যোগ দুর্নীতির। তৃণমূল ভবনের গেটে তালা লাগালো ঋতব্রত তৃণমূল, তারপরই সেখানে হাজির কুণাল ঘোষ। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জোর করে অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকেছিলেন ঋতব্রতদের বিরুদ্ধে দায়ের হলো অভিযোগ। কিসের কালীঘাট আর কিসের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আর এটা আমাদের পার্টি অফিস, তৃণমূল ভবনে বসে বললেন ফিরহাদ। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে পালা বদলের পর একের পর এক দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার। গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা, বিধায়ক থেকে কাউন্সিলররা। এবার এই তালিকায় যুক্ত হলেন বিধাননগর পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। বুধবার পুরুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সম্পত্তির হিসাব নয়-ছয়ের অভিযোগে দেবরাজ এবং অদিতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। দুজনেই রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শিশু সন্তানের জন্য অদিতিকে রক্ষা কবচ দিলেও ছাড় পাননি দেবরাজ। তারপরে গ্রেপ্তার হন তিনি। কিন্তু প্রশ্ন, খুব অল্প সময়ে দেবরাজ বঙ্গ রাজনীতিতে কিভাবে নিজের জায়গা তৈরি করেছিলেন? রাজনৈতিক মহলের দাবি, গত 11 বছরের রকেট গতিতে দেবরাজ চক্রবর্তীর রাজনৈতিক উত্থান ঘটেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্নীতির অভিযোগ। খুব অল্প সময়ে তিনি হয়ে উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ বরাবরই দাপুটে নেতা হিসাবেই পরিচিত তার নিজের এলাকায়। অভিযোগ, সেই প্রভাবকে কাজে লাগিয়ে পাহাড় প্রমাণ সম্পত্তির মালিক হয়ে ওঠেন বিধাননগর পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। অন্তত 100 কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয় পরিচিতদের নামে হস্তান্তরিত করার অভিযোগ ওঠে দেবরাজ এবং অদিতির বিরুদ্ধে। দেবরাজ চক্রবর্তীর রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘ নয়, কিন্তু নিজের সুবিধা বুঝে সময়ে সময়ে দল বদলে বদলে শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে হয়ে উঠেছিলেন বেশ প্রভাবশালী। অভিযোগ, সেই প্রভাবকে কাজে লাগিয়েই পাহাড় প্রমাণ সম্পত্তির মালিক হয়ে ওঠেন বিধাননগর পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। 2011 সালে প্রাক্তন মন্ত্রী ও রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্ণেন্দু বসুর সেক্রেটারি ছিলেন দেবরাজ চক্রবর্তী। ভোটের টিকিট না পাওয়া নিয়ে পূর্ণেন্দু বসুর সঙ্গে মনোমালিন্যের জেরে তৃণমূল ছেড়ে দেন দেবরাজ। যোগ দেন কংগ্রেসে। 2015 সালের পৌর ভোটে দেবরাজকে প্রার্থী করে কংগ্রেস, কিন্তু ভোটের দিনের আগের রাতে গ্রেপ্তার করা হয় তাঁকে। ওই ভোটে বাগুইয়াটি এলাকায় সাক্ষী ছিল বেরোজির হিংসার। বোমা, গুলি থেকে শুরু করে ভিআইপি রোডে পুলিশের গাড়িতে আগুন, পুরোটাই ঘটে 7 নম্বর ওয়ার্ডকে কেন্দ্র করে। অভিযোগ, এই হিংসার নেপথ্যে ছিল কৈখালী মণ্ডলঘাটি এলাকার কিছু বাছাই করা সমাজ বিরোধী। অবশেষে বিধাননগর পৌরসভার কংগ্রেস কাউন্সিলর হিসাবে নির্বাচিত হন দেবরাজ। কিন্তু কংগ্রেস প্রতীকে জিতে 6 মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে দেন দেবরাজ। নিজের ফায়দা বুঝে নিতে তৃণমূলের সঙ্গে আবারও যোগ দেন শুরু করেন। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফিরে আসেন তৃণমূলে। সেই থেকে তৃণমূলে তিনি অভিষেক ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। 2022-এর পৌর ভোটে তৃণমূলের টিকিটে জিতে ফের কাউন্সিলর হন দেবরাজ চক্রবর্তী। বিধাননগর পৌরসভার মেয়র পরিষদও করা হয় তাকে। উত্তর 24 পরগনা জেলার যুব তৃণমূল সভাপতি ছিলেন তিনি। শোনা যায়, উত্তর 24 পরগনায় অভিষেকের ডান হাত ছিলেন দেবরাজ। ক্যামাক স্ট্রিটের ক্ষমতার বৃত্তে আসার পরই দেবরাজ ওই এলাকার রাজনীতিতে দোলা এবং পূর্ণেন্দু জুটির রাজনৈতিক প্রভাব খর্ব করতে উঠে পড়ে লাগেন বলে অভিযোগ। সেই সময় তৃণমূল ঘনিষ্ঠ সমাজ বিরোধী হিসাবে পরিচিত স্বপন থেকে শুরু করে বুড়োর খুনের মামলায় এক সময়ের তৃণমূল কাউন্সিলরের ছেলে বাবাই বিশ্বাসের গ্রেপ্তারির সবের পেছনে এই ক্ষমতার লড়াইয়ের যোগ ছিল বলে দাবি তৃণমূলের অন্দরে। ততদিনে দেবরাজ যুবরাজের ঘনিষ্ঠ বৃত্তে থাকা অন্যতম মুখ হিসাবে পরিচিত। নদিয়ার এক দাপুটে তৃণমূল নেতার ছেলের সঙ্গে দেবরাজের বন্ধুত্ব তখন চর্চায়। এর মধ্যেই দলের অন্তরে এবং বাইরে ফের দেবরাজকে ঘিরে চর্চা শুরু হয় তাঁর বিয়ের দিন থেকে। রিয়ালিটি শো খ্যাত গায়িকা অদিতিকে বিয়ে করা নিয়ে যত না চর্চা, তার থেকে বেশি চর্চা ছিল ইকো পার্কে বিয়ের এলাহি অনুষ্ঠান ঘিরে। মাত্র কয়েক বছর কাউন্সিলর হয়ে
কিভাবে এত এলাহি আয়োজন, জল্পনা শুরু হয় দলের অন্দরে। তৃণমূলের একাংশের অভিযোগ, তখন থেকে বাগুইআটির নির্মাণ ব্যবসায়ী থেকে শুরু করে অন্য ব্যবসায়ীদের কাছে স্পষ্ট বার্তা যায়, দেবরাজকে খুশি না করলে এলাকায় ব্যবসা করা যাবে না। জেলা রাজনীতিতেও যুব সভাপতি হিসাবে দেবরাজ কার্যত অভিষেকের দূত। 2021 সালে পূর্ণেন্দুকে পাকাপাকি রাজনৈতিক বানপ্রস্থে পাঠিয়ে টিকিট পেলেন দেবরাজের স্ত্রী অদিতি। নির্বাচনের পরে তৃণমূলের থেকে দূরত্ব তৈরি করা হয় এক প্রাক্তন কাউন্সিলর বলে। শুরু থেকে আমরা জানতাম অদিতির রবার স্ট্যাম্প। বাগুইআটি থানায় একের পর এক অভিযোগ। স্ত্রী বিধায়ক হওয়ার পরে দেবরাজের নাম উঠে আসে নির্বাচনোত্তর হিংসা মামলায়। সিবিআই তদন্ত শুরু হয়। তার 2 বছর পরে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলাতেও জড়িয়ে যায় দেবরাজের নাম। বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। দেবরাজ যদিও সমস্ত অভিযোগে অস্বীকার করেছেন, কিন্তু পালা বদলের পর বাগুইআটি থানায় জমা হতে থাকে একের পর এক অভিযোগ। এর মধ্যে ছিল লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ। গ্রেপ্তার হতে থাকেন দেবরাজের ঘনিষ্ঠরা। তারপর থেকে কার্যত বেপাত্তা দেবরাজের। শেষ পর্যন্ত হদিশ মিলে পুরুলিয়া ঝাড়খণ্ড লাগোয়া একটি নির্মীয়মান রিসর্টে। পুলিশ সূত্রে খবর, পাকা অপরাধের মতোই একের পর এক ডেরা পাল্টে থাকছিলেন দেবরাজ। প্রথমে উত্তরবঙ্গ, সেখান থেকে ঝাড়খণ্ড। কয়েকজন ঘনিষ্ঠ দেবরাজের সঙ্গে ছিলেন তার এই অজ্ঞাতবাস পর্বে। তাদের গতিবিধির দিকেও নজর ছিল পুলিশের। মোবাইল বন্ধ ছিল আগাগোড়া। পুলিশ সূত্রে খবর, ভিন রাজ্যে একাধিক ব্যবসায়ীর সঙ্গে যৌথভাবে বেশ কিছু সম্পত্তি করেছিলেন এই প্রাক্তন কাউন্সিলর। সেই ব্যবসায়ীদের মাধ্যমেই জোগাড় হচ্ছিল অজ্ঞাতবাসের খরচ। ফলে ব্যাংকিং চ্যানেল থেকেও হদিশ মিলছিল না। কিন্তু শেষ পর্যন্ত এক সঙ্গীর গতিবিধি থেকেই খোঁজ মেলে দেবরাজের। ইতিমধ্যেই দেবরাজের বাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল, ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক অদিতিকেও। তদন্তকারীদের দাবি, বেশ কিছু ইলেকট্রনিক তথ্য ডিলিট করা হয়েছে, যেগুলি উদ্ধার করতে ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে। দেবরাজের তোলাবাজির টাকার ভাগ কোথায় কোথায় যেত, তাও পুলিশের তদন্তে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। দেবরাজ চক্রবর্তীর দুর্নীতি তদন্ত করতে বিধাননগর পুলিশ তৈরি করেছে বিশাল তদন্তকারী দল বা সিট। নেতৃত্বে রয়েছেন এক ডিসি পদমর্যাদার আধিকারিক। তদন্তকারী দলে রয়েছেন এমন আধিকারিক যাকে একসময় দেবরাজের কথা না শোনায় ভিজিল্যান্সে বদলি করা হয়েছিল বলে অভিযোগ। দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি, সংগঠিত অপরাধে মদদ দেওয়া এবং অবৈধ পথে বিপুল সম্পত্তি করার অভিযোগের তদন্ত করছে পুলিশ। প্রকাশ্যে এসেছে গত 5 বছরে কিভাবে দেবরাজ এবং তার স্ত্রী অদিতি রাজারহাট, নিউটাউন, ভিন রাজ্যে একের পর এক সম্পত্তি কিনেছেন। পুলিশের পাশাপাশি বিপুল সম্পত্তির অর্থের উৎস খুঁজতে তদন্তের জন্য তৈরি হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজারহাট গোপালপুর বিধানসভার বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, 1300 কোটি সম্পত্তি তৈরি করেছেন দেবরাজ। নির্বাচনী হলফনামায় দেবরাজের স্ত্রী অদিতি মুন্সি সম্পত্তি নিয়ে ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ বিজেপি বিধায়কের। তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে দেবরাজের সংস্থা ডিসি গ্লোবাল। টাকা পাচারে এই সংস্থাকে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। মেট্রোপলিটনের তৃণমূল ভবনে এসে কার্যত সেই ভবনের দখল নিল ঋতব্রত তৃণমূল। আর এরই মধ্যে সন্ধ্যে 7টার দিকে তৃণমূল ভবনে এসে পৌঁছালেন কুণাল ঘোষ। তিনি গাড়ি থেকে নামতেই তাকে ঘিরে ধরেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। সেখানে কুণাল ঘোষ এসে কথা বলেন তৃণমূল ভবনের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে। মেট্রোপলিটনের তৃণমূল ভবনের গেটের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া তৃণমূলের ব্যানার আগে থেকে ছিল। এদিন তার পাশে আরও একটা ব্যানার লাগিয়ে দিয়ে যায় ঋতব্রত তৃণমূল। সেখানে লেখা চেয়ারম্যানের নাম অরূপ রায়। এদিন সন্ধ্যে 6টার একটু পরে ঋতব্রত তৃণমূলের একাধিক বিধায়ক দল বেঁধে আসেন তৃণমূল ভবনে। গতকালই তাদের 10 জনের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে নথি জমা করে আসেন। আর তারপর আজ তারা আসেন মেট্রোপলিটনের তৃণমূল ভবনে। তৃণমূলের অফিসে গিয়ে কি করবেন সে কথা যদিও বলেননি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ ছাড়াও জয়া দত্ত, উপাসনা চৌধুরীর মতো তৃণমূল নেতা ও নেত্রীরা ছিলেন এখানে। আসেন বৈশ্বনর চট্টোপাধ্যায়ও। তারা সমস্ত বিষয়টা নিয়ে সেখানে আলোচনা করেন। কুণাল ঘোষ বলেন তারা নিজেরা একটু কথা বলে তারপর নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। এর মধ্যে নাম না করে ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক কিছু কথাও বলেন তিনি। কুণাল ঘোষ বলেন, একটা ঘটনা ঘটেছে, কারো কারো মনে হয়েছে দিনের আলোয় আসা যায় না, একটু রাতের অন্ধকার বা সন্ধ্যার পর এসে একটুখানি ওই সন্ধ্যার পর এসে যা যা করে তেমনই কিছু একটা ঘটিয়েছে। তো যেহেতু একটা বিবাদমান পরিস্থিতি রয়েছে আর আইনের দিকগুলি তো খতিয়ে দেখতে হবে। আমরা তো কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারি না। এটা তৃণমূলের পার্টি অফিস। এবার ঘটনাচক্রে যারা এসেছিলেন তারাও তৃণমূলের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকেই নির্বাচিত। সমস্যাটা হচ্ছে এই আচরণে দলের কর্মীরা আহত হচ্ছেন, ক্ষুব্ধ হচ্ছেন।
অন্নপূর্ণা যোজনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে। অনেকের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে ৩,০০০, আবার এখনো অনেকেই কোনো টাকা পাননি। একদিকে যখন ভাতার টাকা ঢোকায় উৎসবের মেজাজে একাংশ, অন্যদিকে যোজনার টাকা না মেলায় ক্ষোভে ফেটে পড়ছেন অন্যান্যরা। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই প্রকল্পে প্রায় ১,৬০,০০,০০০ আবেদন জমা পড়েছিল। যাচাই বাছাইয়ের পর ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। পাশাপাশি একজন যোগ্য বেনিফিশিয়ারিকেও বাদ যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল আমলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ মহিলারা মাসে মাসে ১,৫০০ টাকা পেতেন। বিজেপি সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডারের বদলে এসেছে অন্নপূর্ণা যোজনা। দ্বিগুণ হয়েছে ভাতার পরিমাণও। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে ভারতে এসে সিএএ এর অধীনে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে আপাতত কোনো ভাতা বন্ধ করা হবে না। সিএএ এর আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই সকল ব্যক্তি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আপাতত সুবিধা পাবেন যাদের মামলার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে তাঁরাও। ট্রাইব্যুনালে বিচারাধীনরা চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সরকারি ভাতা পেতে থাকবেন। অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেই যোগ্য হয়েও পাননি বলে একাধিক অভিযোগ সামনে এসেছে। যদিও মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, যারা যোগ্য হিসাবে চিহ্নিত হয়েছেন তারা প্রত্যেকেই এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন, কেউ বঞ্চিত হবেন না। লক্ষ্মীর ভান্ডারের তুলনায় অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলতে শুরু করেছিলেন বিরোধীরা। সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কারা যেন বলেছিলেন না যে আগের সরকারের যে বরাদ্দ ছিল এই সরকার বরাদ্দ মাত্র ১,০০০ কোটি টাকা বাড়িয়ে অর্থের বেনিফিশিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। মেট্রোপলিটনে তৃণমূল ভবন কার, তা নিয়ে শুক্রবার সন্ধ্যা থেকে উত্তাপ চলল। সন্ধ্যা ৬:৩০ নাগাদ দেখা গেল ঋতব্রত পন্থীরা পৌঁছালেন তৃণমূল ভবনে। সেখানে গিয়ে বৈঠক করলেন, কথা বললেন বাড়ি মালিকের সঙ্গে। সাংবাদিকদের সামনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহার দাবি করলেন, তাঁরাই তো আসল তৃণমূল, তাই কার্যালয়ে তো আসবেনই। কিন্তু ৭টা নাগাদ বেরিয়ে যাওয়ার সময় দেখা গেল তালা ঝুলিয়ে গেলেন ঋতব্রতরা। তার ৫ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছালেন কুণাল ঘোষরা, অর্থাৎ কালীঘাট তৃণমূল। তারা প্রথমে তালা খুলতে উদ্যত হন, কিন্তু ততক্ষণে আবার সেখানে পৌঁছে যায় আধা সেনা। কুণাল বললেন, ওরা তো তালা লাগিয়ে চলে গেলেন, আর আধা সেনা এলো সেটার গার্ড দিল। ৮:৩০ কিছু পর প্রগতি ময়দান থানার উদ্দেশ্যে রওনা দেন কুণাল ঘোষরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অরূপ রায়, ফিরহাদ হাকিম, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, বিপ্লব রায়ের নামে অভিযোগ দায়ের করেন। থানা থেকে বেরিয়ে কুণাল ঘোষ বলেন, দলের নির্দেশে যা করার করেছি, পুলিশ দেখবে এগ্রিমেন্ট কি রয়েছে। আমাদের যে এগ্রিমেন্ট পেপার এখানে জমা দেওয়া ছিল সেটা বলেছি, তা খতিয়ে দেখবে পুলিশ। অভিযোগ গ্রহণ করেছে পুলিশ। পুরনো ডেপুটেশন বার করে এগ্রিমেন্ট পেপার দেখিয়েছি। আমরা বৈধ পার্টি অফিস দিয়েছি। যারা এসে তালা লাগিয়েছিল পুলিশ তাদের ফলো আপ টিম হিসাবে কাজ করেছে। কুণাল ঘোষের অভিযোগপত্রে লেখা রয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা জোর করে পার্টি অফিসে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকেছেন। সম্পত্তি নষ্ট করার প্রবণতা ছিল। উল্লেখ্য, মেট্রোপলিটনের ৪ তলা ভবনের ৩টে তলায় ছিল তৃণমূলের কার্যালয়, কিন্তু পালা বদলের পর এই ভবনের মালিকও আদালতে মামলা করেন। তা নিয়ে কিছু জটিলতা চলছিল। ঋতব্রত আগেই জানিয়েছিলেন বাড়ির মালিকের সঙ্গে তাদের কথা হয়েছে। তার দাবি, আগে তৃণমূল কংগ্রেস যারা পরিচালনা করতেন তারা ঠিকভাবে পরিচালনা করতে পারছিলেন না। বাড়ি মালিকের সঙ্গে কথা বলে এই ভবনে কার্যালয়ের কাজকর্ম তারাই পরিচালনা করবেন বলে ঋতব্রত জানান। কিন্তু কালীঘাট তৃণমূলের দাবি, এগ্রিমেন্ট পেপার তাদের কাছে রয়েছে। আসল তৃণমূল কারা? বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্য রাজনীতিতে বড় প্রশ্ন হয়ে উঠেছে। যতদিন যাচ্ছে তৃণমূল অন্দরে তৈরি হওয়া সমান্তরাল অক্ষরেখা চওড়া হচ্ছে। প্রতীক নিয়ে লড়াইয়ের পর তৈরি হয়েছে ভবনের দখলদারি নিয়েও। বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন ঋতব্রতরা। তারপরেই মেট্রোপলিটনে গিয়ে ভবনে বৈঠক, তারপর তালা লাগানো।